আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্ত রক্ষায় যদি জীবনও যায় তারপরেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া না করতে বর্ডার গার্ড বাংলাদেশের নবীন সৈনিকদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না। এবারে জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত 10। ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 গ্রুপের অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর এবং ধানের গোলায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। জানাবো পদ্মা সেতু দুর্নীতির মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত দুদকের। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের কার্যাদেশ পাইয়ে দেওয়ার অভিযোগে বনানী থানায় করা মামলায় পুনরায় তদন্তের নির্দেশনা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে বিভেদ ভুলে এক হচ্ছে গণ অধিকার পরিষদের 2 গ্রুপ। 2018 সালের কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতৃত্বের দ্বন্দ্বে 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এবার সেই বিভেদ ভুলে এক হলো 2 গ্রুপ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন 2 গ্রুপের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের অপর পক্ষের সদস্য সচিব ফারুক হাসান সহ উভয় পক্ষের কেন্দ্রীয় নেতারা। এবারে থাকছে অবৈধ পথে ইতালি গিয়ে দিশেহারা বাংলাদেশিরা। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে প্রতিবছর অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। সমুদ্র পথে আসা অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক। চলতি বছরে ভূমধ্য সাগরে পাড়ি দিতে ইতালিতে শুধু বাংলাদেশের অভিবাসন প্রত্যাশী গিয়েছে 12,000-এরও বেশি। এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সচ্ছল জীবনের হাতছানি আর দালালদের প্রলোভনে ভিটে মাটি বিক্রি করে সুদে টাকা নিয়ে সাগর পথে ইতালি এসে দিশেহারায় সব প্রবাসীরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে হুতি বিদ্রোহীরাই এ হামলা করেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। একটি সামরিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমানা রক্ষায় যদি জীবনও যায় তারপরও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া না করতে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির নবীন সৈনিকদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করবার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দিবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবে না। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করতে চাই তোমরা আমাদের হতাশ এবং নিরাশ করবে না। জেনে রাখবা, তোমাদের দেওয়া নিশ্চিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তে নিরাপত্তা এবং আস্থার প্রতীক। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সুপরিচিত এই বাহিনী বাংলাদেশের 4,427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা এবং সফলতার সঙ্গে পালন করে আসছেন। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10। ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 গ্রুপের অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর এবং ধানের গোলায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে ঘটনা ঘটে। সদর উপজেলার ওসি মোহাম্মদ মুজাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামের একটি কোম্পানির বিস্কুটের গুঁড়াসহ পরিত্যক্ত মালামাল বিক্রি করবার কথা। তা কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন এবং সোহেলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দকার বাদানুবাদে জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের সমর্থনে সোহেলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর এবং ধানের গোলায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পদ্মা সেতু দুর্নীতির মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত দুদকের। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের কার্যাদেশ পাইয়ে দেওয়ার অভিযোগে বনানী থানায় করা মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন। বিভেদ ভুলে এক হচ্ছে গণঅধিকার পরিষদের দুই গ্রুপ। ২০১৮ সালে কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এবার সেই বিভেদ ভুলে এক হলো দুই গ্রুপ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দুই গ্রুপের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণঅধিকার পরিষদের অপর পক্ষের সদস্য সচিব ফারুক হাসান সহ উভয় পক্ষের কেন্দ্রীয় নেতারা। নুরুল হক এবং তার সমমনা ব্যক্তিরা ২০২১ সালের অক্টোবরে গণঅধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলটির আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। তবে ২০২৩ সালে ৩ জন নেতাকে অব্যাহতির ঘটনায় দলের নেতৃত্ব নিয়ে রেজা কিবরিয়া এবং নুরুল হকের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে পাল্টাপাল্টি অব্যাহতির ঘটনায় কার্যত ভেঙে যায় গণঅধিকার পরিষদ। নুরুল হক নূর বলেন, ৫ আগস্টের ফ্যাসিস্ট সরকারের পতনের পর সবাই এক হয়ে গিয়েছিলাম। যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, গত ৫ মাসে সেই ঐক্যে কিছুটা ফাটল ধরেছে। বর্তমান সরকারের প্রতি যে আস্থা ৫ মাস পরে এসে সেখানে ফাটল ধরেছে। আমরা ডিসি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হতে দেখলাম। সচিবালয়ে আগুনের ঘটনা ঘটল। এসব দিক বিবেচনায় জাতীয় ঐক্যের বিকল্প দেখি না। এ সময় তিনি বলেন, গণঅধিকার পরিষদের ভাইরা আলাদাভাবে কাজ করছিল। আজ থেকে আমরা এক হয়ে কাজ করব, এক হয়েছি। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছে এই নেতৃত্ব। এই আন্দোলনে তাদের অনেক ত্যাগ রয়েছে। জাতির প্রয়োজনে আবারও আমরা এক হয়ে গেলাম আজ থেকে। সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এখন অনেক অফিস থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। গণঅধিকার পরিষদ সব সাংবাদিকদের পাশে থাকবে। নতুন বাংলাদেশ গড়তে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিগত সরকারের আমল প্রেসক্রিপশন দেওয়া হতো কি বলতে কি লিখতে হবে এসব নিয়ে। নতুন বাংলাদেশের আয়না হিসেবে কাজ করতে হবে সাংবাদিকদের। জাতির জন্য নতুন বাংলাদেশের পাশে থাকবে সবাই। ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে হুদি বিদ্রোহীরাই এই হামলা চালিয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। একটি সামরিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করে। দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরা বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে বলেছিল, তারা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে ২টি সামরিক অভিযান চালিয়েছে। তবে তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি হুতি বাহিনী। প্রসঙ্গত, ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। ২৬ ডিসেম্বরও আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী তখন জানিয়েছিল, আকাশসীমায় প্রবেশের আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এর আগে হুতিরা জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হুদাইদা বন্দর এবং তেলের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে হামলা জোরদারের ঘোষণা দেয় তারা।